গুড আফটারনুন চিলড্রেন। আমরা আছি বাংলা ক্লাসে। আমরা পড়ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতা লেখা নামক একটি গল্পাংশের পরবর্তী পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা লেখা নামক গল্পটা আমরা যখন পড়েছিলাম, আগের দিন বেশ খানিকটা পড়েছি, তাতে করে এই গল্পের বিষয়বস্তু হিসেবে আমরা বলতে পারি এই গল্পতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি থেকে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় কীভাবে কবিতা লেখা শুরু করেছিলেন এবং প্রতিটি কবি, সাহিত্যিক প্রত্যেকেরই কিন্তু জীবনের একটা আলাদা আলাদা গল্প থাকে। এই গল্পতে আমরা কিন্তু সেই রকমই সব কিছু পাই। প্রথম কবিতা লেখা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি থেকে আমরা পাই। আগের দিন আমরা বলেছিলাম যে কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাগিনেয় শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ তাকে কবিতা লেখায় উৎসাহ দিতেন এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ কিন্তু ধীরে ধীরে কবিতা লেখা শুরু করেছিলেন এবং বলছেন যে প্রথম হরিণের শিং বেরোবার সঙ্গে, হরিণের শিশুর যখন শিং বেরোয় তখন সে যেমন সারাক্ষণ সব কিছু গুঁতো দেয়, ঠিক সেই রকম রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা লেখার সাথে কিন্তু সে সব জায়গায় কবিতা লেখা শুরু করল, অর্থাৎ এবং সবাইকে জোর করে সে এবং তার দাদাও কিন্তু ভাইয়ের এই কবিতা লেখায় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তারা সংসারে সবাইকে অতিষ্ঠ করে তুলেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর মনের আনন্দে কবিতা লিখতেন, অর্থাৎ কবিতা লেখা শুরু করেছেন। এটুকু আমরা আগের দিন পড়েছিলাম যে বিশেষত আমার দাদা আমার এই সকল রচনায় গর্ব অনুভব করিয়া শ্রোতা সংগ্রহের উৎসাহে সংসারকে একেবারে অতিষ্ঠ করিয়া দিত। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা কিন্তু তার ভাই যে কবিতা লেখে এতে করে খুব গর্বিত এবং সেই কবিতা লেখার যে শ্রোতা সেটা সংগ্রহের জন্য লোককে একদম অতিষ্ঠ করে দিতেন। এই পর্যন্ত আমরা আগের দিন পড়েছি। আজকে আমরা এর পরের অংশটা পড়ব। মনে আছে একদিন একতলায় আমাদের জমিদারির কাছারির আমলাদের কাছে ঘোষণা করি আমরা দুই ভাই বাহির হইয়া আসিতেছি। এমন সময় তখনকার ন্যাশনাল পেপার পত্রের এডিটর শ্রীযুক্ত নবগোপাল মিত্র আসিয়াছিলেন এবং এটাও কিন্তু আমরা পড়েছি যে নবগোপাল মিত্র তিনি রবির কবিতা যিনি, অর্থাৎ নবগোপাল মিত্র বলেছেন, নবগোপাল মিত্রকে বলা হয়েছিল রবি একটা কবিতা লিখেছে, শুনুন না। শুনতে বিলম্ব হইল না, কাব্যগ্রন্থগুলির বোঝা তখনও ভারী হয় নাই। কবি জামার পকেটে ছিল। পদ্মের ওপর একটা কবিতা লিখেছিলাম, কিন্তু নবগোপাল বাবু কী করলেন, সেই কবিতাটা শুনে সেই কবিতার ভিতরে দ্বিরেপ বলে একটা সংগ্রহ ছিল, একটা শব্দ ছিল। এই শব্দটি কোথা হইতে আসিয়াছে, অর্থাৎ সে জিজ্ঞেস করেন এই শব্দটার অর্থ কী। তা আমরা জানি যে শব্দর মধ্যে কিন্তু অর্থ থাকে, প্রত্যেকটা শব্দের মধ্যে একটা অর্থযুক্ত কিছু থাকে। তাহলে সেই কারণেই নবগোপাল বাবু তো হাসিয়া উঠলেন এবং তিনি কবিতাটা হাসিয়ে উঠলেন এবং কবি তাতে খুব অপমানিত বোধ করলেন। তিনি নবকুমার বাবুকে আর কোনোদিনই কবিতা শোনান নাই। এরপর কবি বলতে লাগলেন যে নীল খাতাটি ক্রমেই বাঁকা বাঁকা লাইনে সরু মোটা বিভিন্ন অক্ষরে কীটের বাঁশের মতো ভরিয়া উঠিল। আমি কবিতা লিখে এ খবর রটিয়া যায়, নিশ্চয়ই সে সম্পর্কে আমার ঔদাসীন্য ছিল না। এবার সাতকড়ি দত্ত মহাশয় যদিচ আমার ক্লাসের শিক্ষক ছিলেন না, তবু আমার প্রতি তার বিশেষ স্নেহ ছিল। অর্থাৎ এবার কবি চাইতেন যে কবি যে কবিতা লেখেন সেটা যেন লোকে জেনে যায়, মানে কবি এবার কিন্তু চাইতেন যাতে তিনি ফেমাস হয়ে যায়। এবার ওনার স্কুলে সাতকড়ি দত্ত মহাশয় বলে একজন শিক্ষক ছিলেন, যদিও তিনি রবীন্দ্রনাথের শিক্ষক ছিলেন না, মানে ওনার ক্লাস টিচার বা ওনার ক্লাসে পড়াতেন না, তাও তিনি ওই স্কুলের শিক্ষক ছিলেন। তা তিনি
কিন্তু রবীন্দ্রনাথকে খুব ভালোবাসতেন। তিনি একদিন তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি নাকি কবিতা লিখিয়া থাকো? লিখিয়া যে থাকে সে কথা গোপন করিনি। রবীন্দ্রনাথ ঠাকুর তো খুব খুশি, সঙ্গে সঙ্গে বলে দিলেন, মানে তিনি গোপন করার প্রশ্নই ওঠে না। তিনি এরপর সাতকড়ি দত্ত মহাশয় রবীন্দ্রনাথকে সবসময় উৎসাহ দিতেন এবং তাকে বলতেন যে তাকে বিভিন্ন কবিতা দিতেন এবং তার মাঝখানে কিছু ফিল ইন দি ব্ল্যাঙ্কস দিতেন। কবিকে বলতেন যে তুমি কাব্য মিল করে এটা পূরণ করো। অর্থাৎ মাস্টারমশাইও চাইতেন তাহার ছাত্র যেন বড় হয়ে কবি হয় এবং তাকে কবিতা লেখার জন্য কিন্তু উৎসাহ দিতেন। তাহার মধ্যে দু একটা লাইন আমার মনে আছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে তার মাস্টারমশাই সাতকড়ি বাবু তিনি কিন্তু ছোট ছোট কবিতা লিখে মাঝখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কসের মতো করে তার ছাত্র রবীন্দ্রনাথকে উৎসাহ দিতেন কবিতা লেখার জন্য। তাই সেরকমই দু একটা লাইন মনে আছে। রবি করে জ্বালাতন আছিল সবাই, বরসা ভরসা দিল আর ভয় নাই। অর্থাৎ রবি করে মানে সূর্যের আলোয়, জ্বালাতন আছিল সবাই, মানে রোদ্রের দুপুরবেলায়, দুপুরবেলা না, যে কোনো সময় বলেছে সূর্যের, অর্থাৎ গ্রীষ্মকালের কথা বলছে। গ্রীষ্মকালে সূর্যের তাপে সবাই একদম বিরক্ত। বরসা ভরসা দিল, বর্ষাকাল বলল আর ভয় নাই, আমি আসছি। বরসা ভরসা দিল আর ভয় নাই। আমি ইহার সঙ্গে যে পদ্য জুড়িয়াছিলাম তাহা কেবল দুটো লাইন মনে আছে। কি মনে আছে রবি ঠাকুরের? মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন সুখেতে তারা জলক্রিয়া করে। অর্থাৎ কবি বলেছেন মিনগণ মানে মাছেরা সরোবরে হীন হয়েছিল, অর্থাৎ চুপ করে শুয়েছিল, বা তারা মাছেরা সরোবরের মধ্যে গরমকালে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, কারণ তখন সরোবরের জল শুকিয়ে গিয়েছিল। এখন তাহারা সুখে জলক্রিয়া করে। এখন মানে বর্তমানে তাহারা খুব ভালো আছে এখন, অর্থাৎ বর্ষাকালে। ওই যে বরসা ভরসা দিল আর ভয় নাই, বর্ষাকালে তাহারা বেশ মনের আনন্দে জলক্রিয়া করছে। আর একটা ব্যক্তিগত বর্ণনা তার 4 লাইন উদ্ধৃত করি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি থেকে নেওয়া অন্যতম কবিতার মধ্যে এটি একটি বিখ্যাত কবিতা। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। এটা অসাধারণ খাওয়ার কথা বলেছে। যদিও বর্তমান যুগের ছেলেমেয়েরা তোমাদের হয়তো সেভাবে এটা খেতে ভালো নাও লাগতে পারে, কিন্তু তদানীন্তন সময় আর ব্যাপারটা কিন্তু খুব টেস্টি। বলছে আমসত্ত্ব দুধের মধ্যে দিয়ে, আমসত্ত্ব এমনিতেই খুব টেস্টি আমরা জানি, বেশ ঘন দুধে আমসত্ত্ব দিলে তার একটা অন্যরকম টেস্ট হয়। তাহাতে কদলি দলি, সে আমসত্ত্ব দুধ তার মধ্যে কলা দিয়ে মেখে তার মধ্যে খানিকটা কতটা সন্দেশ দিয়ে দিতে হবে, ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি প্লাস সন্দেশের টেস্ট লাগবে। তাহলে আমসত্ত্ব, দুধ, কলা, সন্দেশ সব একসাথে মিক্সড আপ করতে হবে। মিক্স আপ করে দিলে কী হবে? একটা আলাদা টেস্ট আসবে। বলছে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ। এমনভাবে খাওয়া হয়েছে, এরপরে আর কোনো কথা নেই। ব্যাপারটা এত টেস্টি যে কোনো কথা না বলে লোকে শুধু খেয়েই গেছে হাপুস হুপুস করে। আর চারিদিক নিস্তব্ধ, কারোর কোনো মুখে বক্তব্য নেই। সবাই ভেবেছে কথা বলতে গিয়ে যদি সময় নষ্ট হয়, অন্যরা যদি খেয়ে নেয়, এই জন্য সবাই চুপচাপ শুধু খাওয়ার জন্যই বসে আছে। পিঁপড়ে কাঁদিয়া যায় পাতে, পিপিরা মানে পিঁপড়েরা পাতে কাঁদিয়া যায়, মানে পাত এতটাই পরিষ্কার। আমসত্ত্ব দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে, সন্দেশ দিয়ে খাওয়ার পর ওটা এতটাই, মানে আমরা যেমন খুব ভালো বা পছন্দের কোনো খাবার চেটে সাফ করে দিই, বেশ সুন্দর করে চেটে খাই, সেটাই বলছেন কবি যে এত সুন্দরভাবে মেনুটা করা হয়েছে, পুরোটাই চেটে খাওয়া হয়ে গেছে। পিঁপড়েদের জন্য আমরা খাওয়ার পর প্রত্যেকের সময় থালাতে লেফট ওভার থাকে, সেই লেফট ওভারই ধরতে গেলে পিঁপড়েরা খায়। বলছে পিঁপড়েদের জন্য কোনো খাবার নেই। আমাদের স্কুলের গোবিন্দবাবু
ঘন কৃষ্ণবর্ণ, বেটে খাটো, মোটাসোটা মানুষ। তিনি ছিলেন সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ তিনি ছিলেন স্কুলের সুপারিনটেন্ডেন্ট। তার নাম ছিলেন গোবিন্দবাবু। ঘন কৃষ্ণবর্ণ মানে কালো এবং বেটে খাটো মোটাসোটা মানুষ। কালো চাপকান পরিয়া দোতলার অফিস ঘরে খাতাপত্র লইয়া লেখাপড়া করিত। ইহাতে আমরা ভয় করিতাম। মানে গোবিন্দবাবুর পোশাক আশাক, পার্সোনালিটি সব কিছু মিলিয়ে কিন্তু কবিরা তাকে ভয় করতেন। ইনি ছিলেন বিদ্যালয়ের দণ্ডধারী বিচারক, অর্থাৎ যার কোনো সমস্যা হলে বা কেউ কোনো অন্যায় করলে সবাই কিন্তু এই গোবিন্দবাবুর কাছেই আসতেন। গোবিন্দবাবুই ছিলেন এই স্কুলের মানে সেই সময়কার বিচারক আর কি। দণ্ডধারী মানে কার কী হবে, কাকে কান্তরি দাঁড় দেওয়া হবে, কাকে টিসি দিয়ে দেওয়া হবে, কাকে ইয়েলো কার্ড দেখানো হবে, এই সবটাই কিন্তু গোবিন্দবাবু ঠিক করতেন। আসামি ছিল 5-6 জন, বড় বড় ছিল। একদিন অত্যাচারে পীড়িত হইয়া দ্রুতবেগে ইহার ঘরে প্রবেশ করিয়াছিলাম। একদিন সবাই মিলে রবি ঠাকুরকে খুব অত্যাচার করেছিল, তাতে করে রবি ঠাকুর অত্যাচারে পীড়িত হইয়া বলেছে আমি এখানে প্রবেশ করিয়াছিলাম। সাক্ষীর মধ্যে আমার ছিল অশ্রুজল। সেই ফৌজদারিতে আমি জিতিয়াছিলাম এবং সেই পরিচয়ের পর থেকে গোবিন্দবাবু আমাকে করুণার চোখে দেখতেন। তাহলে ব্যাপারটা আমাদের দেখতে হবে যে কী এমন ঘটনা ঘটল যাতে কবির এরূপ অবস্থা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণে কিন্তু আমরা এই টোটাল গল্পটা পাই। মানে ঠিক কী ঘটেছিল, যে ফৌজদারি মামলা মানে কবি এখানে বেশ ব্যঙ্গাত্মকভাবে বলছেন যে সেই সময় এমন কিছু হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্কুলের যে বড় দাদারা তারা কিন্তু সবাই মিলে রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে যাকে আমরা এখনকার দিনের ভাষায় বলি র্যাগিং করেছিল। যেহেতু সে কবিতা লিখত, বেশ একটু একটা কবি ভাব ছিল, সবাই ওকে নিয়ে হাসাহাসি করত। একদিন অত্যাচারে পীড়িত হইয়া দ্রুতবেগে ইহার ঘরের মধ্যে প্রবেশ করিয়াছিলাম। আসামি ছিল 5-6 জন বড় ছেলে। আমার পক্ষে সাক্ষী ছিল কেবল আমার অশ্রুজল। মানে রবীন্দ্রনাথ ঠাকুর কাঁদতে কাঁদতে জিতে গিয়েছিল। সেই গোবিন্দবাবুর ঘরে ঢুকেছিল কেন না বড় দাদারা ওকে অত্যাচার করতো বা ওকে বেশ মারতো ঠাটতো, সেই জন্য হয়েছিল। তা সেদিন কিন্তু গোবিন্দবাবু সঠিক বিচার করেছিলেন এবং রবি ঠাকুর কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে সে কিন্তু সবার বিরুদ্ধে মানে বড় বড় ছেলেরা তাকে ওপর অত্যাচার করেছিল এবং রবি ঠাকুরকে আলটিমেটলি তিনি কিন্তু ন্যায় বিচার পাইয়ে দিয়েছিলেন। এখানেও গোবিন্দবাবুর ঘরে একদিন ছুটির সময় রবি ঠাকুরের ডাক পড়ল। আমি তো ভীত চিত্তে তাহার সম্মুখে দাঁড়াইয়া তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি নাকি কবিতা লেখো? কবুল করিতে ক্ষণমাত্র দ্বিধা করিলাম না। অর্থাৎ কবুল করিতে মানে বলতে একটুও সময় নষ্ট করলাম না, সঙ্গে সঙ্গে বলে দিলাম। মনে নাই কি একটা উচ্চ অঙ্গের সুনীতি সম্পর্কে তিনি কবিতা লিখিয়া আনিতে আদেশ করলেন। গোবিন্দবাবুর মতো ভীষণ গম্ভীর লোকের মুখ হইতে কবিতা লেখার এই আদেশ যে কিরূপ সুললিত, তাহারা যাহার ছাত্র নন তাহারা সেটা বলিবেন না। এবার গোবিন্দবাবু তখন রবীন্দ্রনাথকে বলে তুমি একটা কবিতা লিখে দিয়ে এসো। এবার সেই রবীন্দ্রনাথের কাছে গোবিন্দবাবুর সেই আদেশ, রবীন্দ্রনাথ বলছেন সেটা যে কি সাংঘাতিক, যারা গোবিন্দবাবুর ছাত্র নয় সেটা বুঝবে না। যাই হোক, পরের দিন লিখিয়া যখন তাহাকে দেখাইলাম তিনি সঙ্গে সঙ্গে করিয়া ছাত্রবৃত্তি ক্লাসের সম্মুখে দাঁড় করিয়া দিলেন। বললেন, পড়িয়া শোনাও। আমি উচ্চস্বরে আবৃত্তি করিয়া গেলাম। এই নীতি কবিতাটির প্রশংসা করিবার একটিমাত্র বিষয় আছে, এটি সকাল সকাল হারাইয়া গেছে। ছাত্রবৃত্তি ক্লাসে ইহার নৈতিক ফল যাহা দেখা গেল তাহা আশাপ্রদ নয়। অন্তত এই কবিতার দ্বারা শ্রোতাদের মনে কবির প্রতি কিছুমাত্র সদ্ভাব হয় নাই।
অধিকাংশ ছেলেই আপনাদের মধ্যে বলা বলি করিতে লাগল, এ লেখা তার নিজস্ব রচনা নয়। একজন বলিল, যে ছাপার বই থেকে লেখা চুরি করিয়া আনিয়া দেখিয়া দিতে পারে। কেহ কেহ তাহাকে দেখাইবার জন্য পীড়াপিড়ি করিল না। বিশ্বাস করাই তাহাদের আবশ্যক, প্রমাণ করিতে গেলে তাহার ব্যাঘাত হইতে পারে। ইহার পর কবি যশপ্রার্থীর সংখ্যা বাড়িতে লাগিল। তারা যে পথ অবলম্বন করিল তাহা নৈতিক উন্নতির পথ প্রশস্ত নয়। অর্থাৎ কবিতাটি পড়ার পর কিন্তু কবিতাটি সুন্দর হয়েছিল বা ভালো হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথের যে বন্ধুবর্গ তারা কিন্তু কবিতাটিকে ভালোভাবে নিল না। বলা যেতে পারে তারা কেউ বিশ্বাসই করলো না যে কবিতাটি কবি রবীন্দ্রনাথের লেখা। তারা ভেবেছিল অন্য কোনো বই থেকে টুকে নিয়ে এসছে বা অন্য কোনো জায়গা থেকে লিখে নিয়ে এসছে। তারা এটা বিশ্বাস করতেই চাইল না যে কবিতাটি রবি ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ বললেন যে এদের মধ্যে কেউ কেউ একথাও বলল যে কবিতাটি অন্য বই থেকে লেখা ছাপার অক্ষরে, এবং সেই ছাপার অক্ষরে কোন বই থেকে কোন কবিতার আঙ্গিকে লেখা সেটাও কিন্তু বাকিরা জিজ্ঞেস করে তাহাদের যে একটা উৎসুক ব্যাপারটা তারা সেটা মেটাতে চাইল না। বিশ্বাস করাই তাদের আবশ্যক, অর্থাৎ তারা যেন মনে হচ্ছে যে কোনো কিছুই রবি ঠাকুরের এগেনস্টে বিশ্বাস করে নিতে পারে। প্রমাণ করিতে গেলে তার ব্যাঘাত ঘটিতে পারে। ইহার পরে কিন্তু এই ঘটনার পরে কিন্তু কবি যশপ্রার্থীর সংখ্যা বাড়তে লাগল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে স্কুলের কিছু ছেলে তার এগেনস্টে গিয়ে বা তার প্রতিভাকে ঠিক নয় বলে প্রমাণ করলো ঠিকই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু মানুষ তো থাকেই যারা প্রকৃত গুণীর কদর বোঝেন। তাহলে বলছে কবি যশপ্রার্থীর সংখ্যা বাড়তে লাগলো। তাহারা যে পথ অবলম্বন করিল তাহা নৈতিক উন্নতির পথ প্রশস্ত পথ নহে। অর্থাৎ কবি যশপ্রার্থীরা নৈতিক উন্নতির প্রশস্ত পথ নহে, তারা নৈতিকতাভাবে উন্নত ছিল না। যাই হোক, এই হচ্ছে এই গল্প। তাহলে এই গল্পের মাধ্যমে আমরা কি পেলাম? এই গল্পের যদি আমরা সারসংক্ষেপভাবে আলোচনা করতে চাই তাহলে এই গল্পের সারসংক্ষেপটা কি বলা যেতে পারে? পাঠের যে মূল ভাব সেটি কী ছিল? পাঠের মূল ভাব হচ্ছে লেখকের আত্মজীবনী থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। বালক বয়সে তিনি যখন প্রথম শব্দের সাথে শব্দ মিলিয়ে কবিতা লিখতে শিখলেন তখনকার কয়েকটি ছোট্ট ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। লেখাটি জুড়ে হাসির মেজাজ রয়েছে, এমনকি লেখক নিজেকে নিয়েও হাসি ঠাট্টা করেছে। তাহলে এই গল্প থেকে আমরা আর খুব একটা কিছু পড়ার নেই। এবার আমরা কিছু কবিতা এই গল্প থেকে এবার আমরা পরবর্তীকালে প্রশ্নের উত্তর পর্বে চলে যাব। সোমবার দিন এই গল্প থেকে তোমাদের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আমি আলোচনা করব এবং লিখেও পাঠিয়ে দেব। গল্পটি খুব ভালো করে পড়বে, পাঠের মূল ভাবটি পড়বে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে, কোনগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা, কত বছর বয়সে লেখা। অর্থাৎ পুরো কবিতাটার মাধ্যমে কিন্তু তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভা বিকশিত হওয়ার পরম্পরাটা কীরকম ছিল সেটা সম্পর্কে জানতে পারবে। আজকে এইটুকুই থাকলো। সবাই খুব ভালো করে গল্পটা রিডিং পড়বে, রিডিং না পড়লে কিন্তু হবে না।